আলমবাজার মঠ নবম পর্ব। এবার স্বামীজি নিলেন এক ঐতিহাসিক পদক্ষেপ। বাংলার বুকে তখন বৈষ্ণব সমাজে ধর্মপ্রবাহ। রামকৃষ্ণ রামপ্রসাদের শক্তি পূজাতে প্রায় সবাই গা ভাসিয়ে দিয়েছেন। ব্রাহ্মরা মহর্ষি দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্রের অনুপ্রেরণায় উপনিষদের মন্ত্র আর ভাবে উদ্বুদ্ধ করলেন কলকাতার বাঙালি যুবকদের। কিন্তু শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের পথে যুবক নৈষ্ঠিক ব্রহ্মচারীদের সন্ন্যাস দেওয়ার চিন্তা ছিল না। যদিও শ্রীরামকৃষ্ণ দশনামী পুরী সম্প্রদায়ভুক্ত মহাসন্ন্যাসী তোতাপুরীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন, শঙ্করের নবরূপে স্বামীজি এলেন। দণ্ড কমণ্ডলু নিয়ে বাংলার বুকে বৈদিক হোমকুণ্ডের অগ্নি প্রজ্বলিত করলেন। প্রথম সন্ন্যাসীদের একজন বিরজানন্দ লিখেছিলেন, সেদিন রাত্রে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়ে কথাবার্তা কইলেন। বললেন, সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না। ত্যাগ ভিন্ন ভক্তিমুক্তি লাভ হয় না। ত্যাগ 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 নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আমরা চারজন প্রায় রাত ৩টের সময় ঘুম থেকে উঠে শৌচাদি সেরে শুদ্ধ শুভ্র বস্ত্র পরিধান করে বিধিবৎ অগ্নিকে পূর্বাভিমুখ করে স্ব আসনে উপবিষ্ট হলুম। মঠের প্রায় সকল সন্ন্যাসী ক্রমশ এসে চতুর্দিকে আসন গ্রহণ করলেন। পূজনীয় শশী মহারাজ প্রথমে অনুষ্ঠেয় পূজা ও মন্ত্রাদি উচ্চারণ করে হোমানল প্রজ্বালিত করলেন। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। স্বামীজি বিশিষ্ট আসনে উপবেশন করে অর্ধনিমীলিত ধ্যান নেত্রে দর্শন করতে লাগলেন। তার শতপ্রদীপ্ত মুখমণ্ডল হোমাগ্নির অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হলে যেন সাক্ষাৎ অগ্নিদেবতা নরবিগ্রহ ধারণ করে সমাসীন। প্রথম চারজন সন্ন্যাস দীক্ষা পেলেন: বিরজানন্দ, নিত্যানন্দ, নির্ভয়ানন্দ ও প্রকাশানন্দ। আলমবাজার মঠ দশম পর্ব। আলমবাজার মঠের শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা 6 বছর কঠোর তপস্যা করেছেন, আর 1 বছর ধরে স্বামীজি এখানে অবস্থান করে বিশ্বব্যাপী রামকৃষ্ণ আন্দোলনের কর্মসূচি ও কর্মযজ্ঞ শুরু করেছিলেন। 1 মে 1897 স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন বলরাম মন্দিরে। গুরুভাই, ভক্ত, শিষ্য, শ্রীরামকৃষ্ণের পরম অনুরাগী ভক্তগোষ্ঠী, সন্ন্যাসী, সংসারী ভক্তদের সামনে আগামী 1500 বছরের জন্য নতুন রামকৃষ্ণ আন্দোলনের স্রষ্টা হয়ে এলেন স্বামীজি। সবাইকে জানালেন, শ্রীরামকৃষ্ণ কেবল দক্ষিণেশ্বরের ঈশ্বর দর্শনকারী মহাসাধকই নন, তিনি নতুন যুগের স্রষ্টা ও শক্তি। তিনি আগামী যুগের পথপ্রদর্শক, যুগাবতার। আলমবাজারের ভূতের বাড়িতে রামকৃষ্ণ দুর্গ রক্ষাকারী শশী মহারাজকে লিখলেন,
তিনি কি শুধু ভারতের ঠাকুর? ওই সংকীর্ণ ভাবের দ্বারাই ভারতের অধঃপতন হয়েছে। তার বিকাশ না হলে কল্যাণ অসম্ভব। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিন যোগেন মহারাজ সন্দেহ প্রকাশ করে স্বামীজিকে বলেছিলেন, তোমার এসব বিদেশি ভাব। স্বামীজির উত্তর ছিল ঐতিহাসিক ও অবিস্মরণীয়। স্বামীজি বলেছিলেন, অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি গণ্ডি ভেঙে ঠাকুরের ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ত্রিজগতের লোককে তার ভাব দিতেই আমার জন্ম। अखण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदनिदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আলমবাজার মঠ একাদশ পর্ব থেকে ফিরবার কয়েকদিন আগের ঘটনা। স্বামীজি তখন ডেট্রয়েটে আছেন। সেই পাশ্চাত্যের মানুষকে বেদান্তের মূল সত্য বোঝাতে এবং ভারত বিষয়ে তাদের বদ্ধমূল ভ্রান্ত ধারণা দূর করতে কিভাবে তিনি নিজের প্রাণশক্তি ক্ষয় করেছেন সে কথা স্বামীজি বলছিলেন উপস্থিত শ্রোতাদের কাছে। হঠাৎ এক দৈবশক্তিতে উদ্বুদ্ধ হয়ে তার সমস্ত শরীর ভাবাবেগে থরথর করে কেঁপে উঠল। তিনি চিৎকার করে উঠলেন, ভারতকে শুনতেই হবে আমার কথা। ভারতকে আমি মূল ধরে নাড়া দেব। আমি বিদ্যুৎ শিহরণ এনে দেব জাতির ধমনীতে। দাঁড়াও, দেখবে ভারত কিভাবে আমাকে বরণ করে নেয়। আমি বুকের রক্ত তুলে দিয়ে কি দিয়ে গেলাম? বেদান্তকে বিলিয়ে দিয়ে গেলাম মুক্ত হাতে। আমার ভারত জানে কিভাবে সমাদর জানাতে হয়। ভারত জয়ধ্বনি তুলে আমাকে গ্রহণ করবে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি অমরাত্রির দুর্গ তোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। সে প্রকাশ পেল, তখন আমার যে কি আনন্দ হলো কি বলবো। সেই সময় রাজার মঠ দ্বাদশ পর্ব। স্বামীজি 7 বছর পর আলমবাজার মঠে ফিরলেন বিশ্ববিজয়ী বিবেকানন্দ হয়ে। কলকাতায় স্বামীজির বড় অভ্যর্থনা হলো। স্বামী অখণ্ডানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি মঠবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখলেন। একটি ছোটোখাটো তোরণ তৈরি করলেন। প্রবেশদ্বারে কলাগাছ পুঁতে আম্রপল্লব সহ পূর্ণ কুম্ভ সাজালেন। জগজ্জয়ী গুরুভাইকে অভ্যর্থনা করতে হবে যে। ভুবন পাবন নারায়ণ এস ভুবন পাবন নারায়ণ এস ভুবন পাবন নারায়ণ
এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন কারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। ধীরে ধীরে অনুরাগী ভক্তরা মনমোহন, হরিশ, শ্রীম, সাধু নাগমহাশয়, মহেন্দ্রনাথ দত্ত, সুরেশচন্দ্র দত্ত, হরিমোহন মিশ্র, গিরিশ ঘোষ, অতুল ঘোষ প্রমুখরা আসতে শুরু করলেন। সকলেই ঠাকুর সেবার জন্য জিনিসপত্র নিয়ে এসেছেন। চরিত নয়ন বারি সাম্য প্রচারিলে, দেশে দেশে ঘুরি লাঞ্ছনা সহিলে, সাধি শিখাইলে লাঞ্ছনা সহিলে। যোগেন মহারাজের বৃদ্ধ পিতা চৌধুরী মহাশয় বাংলা কাগজে ও লোকের মুখে স্বামীজির সুখ্যাতি শুনেছিলেন। তিনি সকালবেলা আলমবাজার মঠে এসে ভিতর বাড়ির পূব দিকের ছাদটিতে ক্ষিপ্র পদে পায়চারি করতে করতে মাথা নাড়াতে লাগলেন। অবশেষে একটু স্থির হয়ে বলতে লাগলেন, ওহে ভিটেশ্বর। শশী মহারাজ মঠ আগলিয়ে থাকতেন বলে এই সম্বোধন। এ হলো কি? নরেন যে সকলকে ছাপিয়ে উঠল। এখন যে বুদ্ধ শঙ্করের দলে চলে গেল, সাধারণ লোকের হিসেবে আর রইল না। স্বার্থ শ্রেণীর মম ছাইছে ভুবন, কাল মেঘ সম শোনিতে রঞ্জিত, রদনে পূরিত, শোনিতে রঞ্জিত, রদনে পূরিত, কলুষিত ধরণী গগন, হৃদয়ে হৃদয়ে অন্তর্যামী হয়ে স্বার্থ বন্ধ কাট প্রেময় দিয়ে, হৃদয়ে হৃদয়ে অন্তর্যামী। ভাষ্যপাঠ যন্ত্রানুষঙ্গ ও পরিকল্পনা দিশা।